তিনি মহাদেবের বিরাট বড় একজন ভক্ত। দুবার যখন শঙ্খ বাজানো হয়ে গেছে, মাংসগুলো সোমনাথ দাঁত দিয়ে ছিলে চুড়ে খাচ্ছে। এদেরকে বলা হচ্ছে টুইন ফ্লেম। কোনো একটা অসম্পূর্ণ কোনো কাজ, তার হিসেব কিন্তু বাকি রয়ে গেছে, তুই কিন্তু বেঘরে মারা পড়বি, এরকম একটা বলে থ্রেট টেট দেয়। কেউ একটা ওর সাথে কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে, সাধনাটাকে অসম্পূর্ণ রেখে ও ওখান থেকে উঠে চলে আসে। এই করতে করতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, সে কিন্তু আর ফিরছে না। একজন হচ্ছে আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েল, যে দিদি তোরা কটা দিন একটু আমার বাড়িতে থাক না। নজরটা ছিল কিন্তু মাংসের উপর। জলের মধ্যে একটা ডেড বডি ভাসছে, একটা বদ মেজাজ ওর মধ্যে কিন্তু বারবার করে প্রকাশ পেত। প্লেটটা হাত থেকে পড়ে যায়, দেখছেন যে মাংস ভর্তি প্যাকেটটা নেই। অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গার নাম্বার, চারদিকে খোঁজ খবর লাগানো হলো, বাজে বিশ্রী পচা একটা গন্ধ। সেই ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট ঘটনার ব্যাপারেই বলছি। আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিং এ ছিল দেবদীপদা। এমন একটা ঘটনা শেয়ার করেছে, সুভাষ গ্রামের ঘটনা। এটা একটা ছেলে, লাইক খুব সাত্ত্বিক প্রকৃতির একটা ছেলে, পূজা পাঠ সাধনা এগুলো খুব পছন্দ করতো সে। বাট এটাই তার কাল হয়। এমন কয়েকজনের সাথে সে ভিড়ে গেছিল বা ফেসে গেছিল, যা তার জীবনটাকেই পুরো শেষ করে দিচ্ছিল। মানে কিছু কিছু জিনিস রয়েছে, তাদের নজর বা তাদের প্রেজেন্সই দুর্ভাগ্যকে ডেকে আনে। সেরকম একটা জিনিস তার সাথে পুরো জুড়ে গেছিল, সোল টু সোল, পার্শিয়াল পজেশন হচ্ছিল। ঘটনাটা শেষ অবধি শুনুন, এবং হ্যাঁ, আজকের এই এপিসোড কোথা থেকে শুনছেন সেটা জানান। ঘটনা শেষে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করেছি। লাইক মানে ঠিক আছে, আমি আর এই ব্যাপারে বলছি না, আপনারা শুনলে বুঝতে পারবেন। জাস্ট একটাই কথা বলবো, কিউরিওফাইটে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। কারণ আপনারা কিউরিওফাইট দেখছেন, শুনছেন, পছন্দ করছেন, বাট অনেকে সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করুন অ্যান্ড বি আ পার্ট অফ কিউরিওফাইট ফ্যামিলি। আপনারা যারা যারা নিজের লাইফে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। আর যারা যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, তারা যোগাযোগ করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডি এবং এই হোয়াটসঅ্যাপ আইডি, যেখানে ঘটনা আপনারা শেয়ার করতে পারেন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। আর ডেফিনেটলি আজকের এই ঘটনা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবদীপ দা। হ্যাঁ কৌস্তব, বলো। কেমন আছো সেটা বলো আগে। আমি তো ভালো আছি, তোমার কি খবর? আমিও ভালো আছি। বেশ অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর। কথাটাও হচ্ছে ফোনে, কারণ আমরা আজকে কিউরিওফাইটের জন্য একটা ঘটনা তোমার থেকে শুনতে চলেছি। নিশ্চয়ই। তুমি ফার্স্ট ইউটিউবে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলে কিউরিওফাইটের। হ্যাঁ, তোমার একটা পার্টিকুলার নিজের লাইফের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছিল। ঠিক। সেই সময়টা আই থিঙ্ক ছিল 2023, আর এখন 2025। হ্যাঁ, 2 বছরে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। অনেক কিছু। তুমি একটা পার্টিকুলার ঘটনার কথা বলছিলে, সুভাষ গ্রামের কাছের ঘটনাটা। মানে কিভাবে এলো তোমার কাছে, কি কেসটা কি? ঘটনাটা আমার কাছে সমাজ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই এসছে। এবার ঘটনাটা বেশ ভয়ঙ্কর, বেশ ভয়াবহ ঘটনা। এখানে তুমি রীতিমতো স্পিরিট যে একজন মানুষের সঙ্গে কিভাবে জুড়ে যায়
তা আমরা এতদিন ধরে দেখেছি যে ট্রেড চালানের মাধ্যমে বা কেউ ধরো শত্রুতা করছে কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কোন একটা এন্টিটি হয়তো একটা বাড়িতে প্রবেশ করলো বা একজন মানুষের লাইফের সাথে জুড়ে গেল, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম। এখানে একদম অন্য রকম ভাবে একটা এন্টিটি একটা বাড়িতে এসে বাসা বাঁধে বা একজন ব্যক্তি বিশেষের জীবনের সাথে এমন ভাবে জুড়ে যায় যে তার সমস্ত দিকগুলো ধীরে ধীরে ব্লকেজ হতে শুরু করে। তার সুস্থ স্বাভাবিক জনজীবন মানে যে জীবন যাপনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তার আর্থিক দিক ড্যামেজড হয়ে যায়, তার শারীরিক ভাবে তার নানান রকমের ক্ষতি হয়। হ্যাঁ, এরকম তালে গোলে মিলে একদম বিতিকিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। তা এই কেসটা মানে যখন একদম হাতের বাইরে চলে গেছে আর কি, মানে যারা আর কি আমার কাছে এসছিলেন, তখন এটা আমার কাছে আসে এবং আমি তারপর আমার কিছু মানে কিছু ক্ষমতা বা কিছু বিদ্যা যাই বলো না কেন, তার মাধ্যমে আমি জিনিসটাকে হ্যান্ডেল করি, একটু ট্যাকেল করি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ঘটনাটা একদম শুরু থেকে জানতে চাই, কি হয়েছিল? বেশ, আমি বলি তোমায়, এই 2025-এরই জানুয়ারির একটু শেষের দিকে সুভাষ গ্রাম থেকে এক ভদ্র মহিলা আমার সাথে যোগাযোগ করেন। ভদ্রমহিলার নাম হচ্ছে সৌমি। এইবার উনি মূলত ওনার ভাইয়ের কারণে আমার সাথে যোগাযোগ করে। ওর ভাইয়ের নাম হচ্ছে সোমনাথ। তা সোমনাথ, আমি যখন ওখান থেকে ওর ভাইয়ের যে ডিটেলস গুলো মানে যেগুলো আমাদের লাগে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট অ্যানালাইজ করতে, ডেট অফ বার্থ লাগে, টাইম অফ বার্থ লাগে, প্লেস অফ বার্থ লাগে, তা এই তিনটে ইনফরমেশন আমি ওনার থেকে কালেক্ট করি এবং ওর মানে ভাইয়ের যে ডেট অফ বার্থ যেটা, সেটা দেখে আমি বুঝতে পারি যে এই মোমেন্টে ওর বয়স হচ্ছে এই 35 কি 36 এরকম ওনার এজ হবে। তা এইবার আমি চার্টটা অ্যানালাইজ করি এবং দেখি যে বিভিন্ন জায়গাতে সমস্যা দেখা যাচ্ছে। কিরকম সমস্যা? আর্থিক দিকে মারাত্মক রকম সমস্যা, টাকা করি রোজগার সেইভাবে একটা হচ্ছে না, অর্থের আগমন ভালো নেই, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, টাকা প্রায় থাকছে না বললেই চলে। তারপর শরীর স্বাস্থ্যের দিকটা আমি দেখলাম যে যেই দশা বা অন্তর্দশার মধ্যে ও রয়েছে তাতে শরীরও ওনার খুব একটা ভালো থাকার কথা নয়। তা আমি এই সমস্ত ব্যাপারগুলো ডিসকাস করলাম ওর দিদির সাথে, মানে যিনি আমার কাছে এসেছিলেন, দিদি এবং জামাইবাবু, মানে দিদির হাজবেন্ডও এসেছিলেন। হাজবেন্ডের নাম হচ্ছে বিশ্বনাথ। তা এইবার আমি ওনাদেরকে পুরো ব্যাপারটা বললাম যে দেখুন আপনার ভাইয়ের তো এই এই ব্যাপারগুলো আমি দেখছি, তা এগুলোর তো রেমেডি তো আছে, অবশ্যই রেমেডি আছে। তা এবার আপনারা কি রকম রেমেডি নিতে চান আমি সেই অনুযায়ী রেমেডি বললাম। তা তখন ওই ভদ্রমহিলা মানে সৌমি ম্যাডাম আমাকে বললেন যে দেখুন রেমেডি তো আপনি দেবেন সে তো অবশ্যই, কিন্তু তার আগে আমার ভাই তার জীবনে এই পরিস্থিতিটা তৈরি হলো কিভাবে, এই ব্যাপারটা আপনার একটুখানি জেনে নেওয়া দরকার। আমি বললাম যে ঠিক আছে আমাকে বলুন কি ব্যাপারটা। তা তখন এই যে ব্যাপারগুলো ভাইয়ের সাথে হচ্ছে সেটার উনি একটা ব্যাক স্টোরি আমাকে শোনালেন, যেটা সূত্রপাত হয় বলতে পারো তোমার 2023 সালের একদম শুরুর দিকে, মানে জানুয়ারি কি ফেব্রুয়ারি এরকম টাইমে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওনার ভাই এই সোমনাথ বলে যে ছেলেটি, তিনি প্রচন্ড রকম সাত্ত্বিক টাইপের একজন মানুষ, অর্থাৎ ধর্মে কর্মে প্রচন্ড রকম বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, ঠাকুর পুজো তিনি করেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি মহাদেবের বিরাট বড় একজন ভক্ত। এবার তার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে যে সোমনাথের যিনি বাবা, যিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, মানে ওর মা বাবা কেউই পৃথিবীতে নেই, তারা অনেক দিন হলো গত হয়েছেন। তা ওনার বাবা ছিলেন বিরাট বড় একজন শিব ভক্ত এবং ছেলের নামও, নামটা শুনেই তুমি বুঝতে পারছো, ছেলের নামটাও তিনি শিবের নামেই রাখেন এবং ছোটবেলা থেকে তার বাবার এই স্বভাবটাই কিন্তু সোমনাথ পেয়েছেন এবং সে ছোটবেলা থেকেই খুব শিব ভক্ত। এবং যখন আস্তে আস্তে সে বড় হয়ে ওঠে, একটা ম্যাচিওর অ্যাডাল্টে পরিণত হয়, যখন কর্মজগতে সে প্রবেশ করে, তারপরেও তার মধ্যে এই ব্যবহারগুলো বা এই স্বভাবগুলো তার মধ্যে কিন্তু ছিল এবং সে মাঝে মধ্যেই তীর্থ ভ্রমণে যেত এবং ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা যেগুলো তীর্থস্থান হিসেবে আমাদের কাছে চিহ্নিত, সেটা কেদার বদ্রী হতে পারে,
সেটা পুরীর জগন্নাথ ধাম হতে পারে, সেটা কামাখ্যা হতে পারে, যত রকমের তীর্থস্থান আমাদের দেশে রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু সে ঘুরে ফিরে দেখেছে এবং মাঝে মধ্যেই একই জায়গায় সে বারবার করে ঘুরে ফিরে যায়। এবং এই যে তীর্থ ভ্রমণ সে যে করে, এই তীর্থ ভ্রমণে সে কিন্তু সঙ্গী হিসেবে কাউকেই নেয় না সাথে, একা একাই ঘোরাফেরা করে। হ্যাঁ, সে একা একাই ঘোরাফেরা করে। সে বলে যে তীর্থস্থানে যেতে আবার সঙ্গীর দরকার কি, আমার ভোলানাথ, আমার মহেশ্বরী তো আমার সাথে রয়েছেন, এরকম একটা মেন্টালিটি তার মধ্যে দেখা যায়। এইবার এই যে 2023 সালের শুরুর দিকের টাইমে সে তীর্থস্থানে যায় এবং ওখান থেকে মানে জেনারেলি দেখা যায় যেটা যে সে তীর্থস্থানে গেলে মানে বছরে 2টো করে ছুটি নেয়। সে শিক্ষকতার সাথে যুক্ত ছিল। এবার বছরে 2টো করে ছুটি নেয় এবং মোটামুটি তীর্থে গেলে দিন 10 সময়ের জন্য সে তীর্থে যায়। এইবার এই যে 2023-এর শুরুর দিকে সে যে তীর্থে গেল, সেখান থেকে সহজে কিন্তু তার আর ফেরার নাম দেখা গেল না, মানে সে আর ফিরছে না সহজেই। অন্তত দিন 15 কেটে গেল, সোমনাথের ফেরার নাম নেই। দিন 20 অতিক্রান্ত হয়ে গেল, তারপরেও তার ফেরার নাম নেই। এই করতে করতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, সে কিন্তু আর ফিরছে না। এবার স্বাভাবিকভাবেই ওর দিদি জামাইবাবু এনারা প্রচন্ড রকম একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। চারদিকে খোঁজ খবর লাগানো হলো, কিন্তু কোনোভাবেই কোনো ট্রেস পাওয়া গেল না। তারপরে হঠাৎ একদিন একটা অচেনা নাম্বার থেকে সোমনাথ ওর দিদির ফোনে ফোন করে জানায় যে সে এই মুহূর্তে তার ফেরবার কোনো প্ল্যান নেই, মানে তার বাড়িতে ফেরবার কোনো রকম পরিকল্পনা তার নেই এবং তারাও যেন তার কোনো রকম খোঁজ খবর না করে। এইটা বলে সোমনাথ সিম্পলি ফোনটা কেটে দেয়। এইবার দিদি জামাইবাবু এরা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গেছেন। দিদি তো মারাত্মকভাবে কান্নাকাটি করছেন, এরকম নানান রকম হচ্ছে। তাই এবার থানা পুলিশ করা হয়। এবার থানা পুলিশ করবার পর যেই নাম্বার থেকে ফোনটা এসছিল সেটা ট্রেস করে দেখা যায় যে সেটা অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গার নাম্বার, ঠিক আছে। তো তারপরেও পুলিশ নানান রকম ভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কিছু ট্রেস আউট করা যায় না যে ও কোথায় গেছে। এরকম ভাবে প্রায় 8-9 মাস 10 মাস অতিক্রান্ত হবার পর 2024-এর মানে একদম গোড়ার দিকটাতে হঠাৎ করে সোমনাথ বাড়িতে ফেরে মানে ও দিদির বাড়িতে প্রথমে যায়। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সোমনাথের বাড়ি বলতে ওর পৈতৃক একটা সম্পত্তি আছে, একটা পৈতৃক প্রপার্টি আছে এবং সেটা ওই সুভাষ গ্রামেই রয়েছে। আর ওই বাড়িটাকে জাস্ট 2-3টে বাড়ি পরে একটা অ্যাপার্টমেন্ট আছে, যেই ফ্ল্যাটে ওর দিদি আর জামাইবাবু থাকে, ওটাই ওর দিদির শ্বশুর বাড়ি। এবং ওর দিদির শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু এখন আর জীবিত নেই, উনি ওনার হাজবেন্ডের সঙ্গে একসাথে থাকেন। প্রায় 7-8 বছর হয়ে গেছে বিয়ে। আর সোমনাথ আগেই বলেছি যে এর বিশেষ একটা সংসার ধর্মে মন নেই, সে তার কাজ নিয়ে থাকে এবং তার এই ধর্মকর্ম এই সমস্ত ব্যাপার নিয়ে সে মেতে থাকে। সে ওরকম মানে বাহ্যিক জীবন সে যাপন করতে পছন্দ করে না। তো যাই হোক, এইবার সোমনাথ যখন ফিরেই প্রথমে তার দিদির বাড়িতে গেছে। এবার দিদি জামাইবাবু তো ওকে দেখে মানে একদম ভূত দেখবার মতো চমকে উঠেছে যে আরে সোমনাথ, তুই কিভাবে এলি, তুই কোত্থেকে এলি, কোথায় ছিলি এতদিন, এরকম নানান রকম ভাবে প্রশ্ন করা হলো। তা সোমনাথ বলল যে দেখো, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার বাড়ির জন্য মন প্রচন্ড রকম কান্নাকাটি করছিল, আমি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়াচ্ছিলাম, আমার মধ্যে একটা বৈরাগ্য চলে এসেছিল, আমি সেই কারণে বাড়ি ফিরিনি বা ফিরতে চাইনি। তা বিভিন্ন তীর্থস্থানে আমি এতদিন ধরে ভ্রমণ টমন করেছি, তাই জন্য আমার বাড়ি ফেরা হয়নি। তবে আর না, আমার ঈশ্বরে মতিগতি সবই থাকবে, কিন্তু এইভাবে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। আমি এই যে বাড়ি চলে এলাম, এবার থেকে আমি পার্মানেন্টলি সংসার ধর্মে মন দেব, জীবনটাকে একটু স্বাভাবিক ছন্দে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা। তা এইটা শোনার পর তো দিদি আর জামাইবাবু প্রচন্ড রকমের আনন্দিত হন এবং যা হয় আর কি, মানে ভাই ফিরে এসছে, হ্যাঁ, তার মধ্যে যে একটা বৈরাগ্য ভাব চলে এসেছিল সেই ব্যাপারটা থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। এটা স্বাভাবিকভাবেই যে কোনো পরিবারের মানুষের কাছে এটা খুব মানে খুশির সংবাদ হবে, খুব ভালো একটা মানে কি বলবো, একটা ভালো একটা
সুখবর হয়। এবার পাড়ার লোকজন ওই সোমনাথ ফিরে এসছে, ওর যে পাড়ার যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল তারাও প্রচন্ড রকম হই হুল্লোড়ে মেতে গেছে। এবার থানা পুলিশ হয়েছিল, এবার ওর দিদি জামাইবাবু, এবার নানান রকম পুলিশের ব্যাপার তো, নানান রকম এনকোয়ারি জিজ্ঞাসাবাদ এগুলো হয়, কোথায় গেছিলেন কি করেছিলেন এরকম নানান রকম হলো টলো। তাও দিদি জামাইবাবু কি করলেন, পুলিশকে বলে সেই কেস ফাইল গুলোকে একদম ক্লোজ করে দেওয়া, একদম পাকাপাকি ভাবে একটা বন্দোবস্ত করে বন্ধ করে দেওয়া হলো সমস্ত। এইবার সোমনাথ তো ওর বাড়িতে থাকা শুরু করলো, আর ওর দুটো বাড়ি পরেই একটা ফ্ল্যাটে ওর দিদি জামাইবাবু, মানে প্রায় একদম ঢিল ছোড়া দূরত্ব যাকে বলে। এইবার এইভাবে দিন কাটছে। সোমনাথ এবার নিজ ছন্দে আবার ফেরবার চেষ্টা করছে, আবারও নতুন করে চাকরির চেষ্টা সে শুরু করে। সে বিজ্ঞানের ছাত্র, তা আগেও সে স্কুলে পড়াতো, আবারও নতুন করে একটা স্কুলে চাকরির ব্যবস্থা সে করে ফেললো। প্লাস বাড়িতে একতলায় কিছু ছাত্রছাত্রীও ও পড়ানোর পরিকল্পনা করলো এবং ছাত্রছাত্রী জোগাড় হয়েও গেল। এবার এইভাবেই দিন কাটছে, সোমনাথের আয় রোজগার আবারও শুরু হয়েছে। ওর দিদি জামাইবাবু ভাবছে যে এইবার ওর একটা বিয়ে থার যদি একটা চেষ্টা করা যায়। এবার হঠাৎ করে একদিন সোমনাথ ওর দিদিকে ফোন করে, ওরে বলে যে দিদি তুই কি একটু জামাইবাবুকে নিয়ে আমার বাড়িতে আসতে পারবি? তা বলছে যে হ্যাঁ আমি যেতে পারবো, ঠিক আছে আমরা যাচ্ছি। তা ওরা গেছে, যাওয়ার পর সোমনাথ বলছে যে দিদি তোরা কটা দিন একটু আমার বাড়িতে থাক না। তা দিদি বলছে যে কেন, বলতে কি হয়েছে, কোনো সমস্যা? বলছে যে না, কটা দিন একটু আমার বাড়িতে থাক, তোরা তো পাশেই ফ্ল্যাটে থাকিস, ফ্ল্যাটে তো সেইভাবে মেনটেনেন্সের কোনো দরকার পড়ে না, তোদের তো কেয়ারটেকার রয়েছে, তা কটা দিন একটু ফ্ল্যাটটাকে তালা বন্ধ করে তোরা আমার বাড়িতে থেকে যা। তা তখন ওই বিশ্বনাথ বাবু যিনি সোমনাথের জামাইবাবু, তিনি বলছেন যে ব্যাপারটা কি বলতো সোমনাথ, তোমার কি কোনো সমস্যা হয়েছে, মানে কোনো কারণে কিছু ডিস্টার্ব আছো তুমি, মানে আমাদেরকে পার্মানেন্টলি বা থেকে যেতে বলছে কেন আমাদের এখানে? তা তখন সোমনাথ বলছে যে না, আমার না একটু একা থাকতে একটু ভয় করছে, আমি বিশেষ একটা সাহস পাচ্ছি না, তা তোমরা যদি আমার সাথে থেকে যাও তাহলে ব্যাপারটা একটু সুবিধা হয় আমার। মানে পার্মানেন্টলি থাকতে বলছে? পার্মানেন্টলি মানে পার্মানেন্টলি না হলেও বলছে যে বেশ কিছুদিন একটু থাকো, আমি যতদিন না বলবো তোমরা এখান থেকে যেও না। এবার এই ব্যাপারটা সোমনাথের দিদি জামাইবাবু দুজনেরই, মানে ওই সৌমি ম্যাডাম আর বিশ্বনাথ বাবু দুজনেরই এটা বেশ অবাক লাগলো। তার কারণ এর আগে মানে মা বাবার মৃত্যুর পর সোমনাথ ওই বাড়িটাতে একাই ছিল, ঠিক আছে, ওর সাথে আর কেউ থাকতো না। আর ওর যেহেতু এরকম ধর্মকর্মে মতিগতি রয়েছে, তাই বিশেষ একটা ভয় ডরও কিন্তু ওর মধ্যে ছিল না। কিন্তু এই মুহূর্তে ওর কেন যে এরকম ভয়টা লাগছে সেইটা ওনারা ঠিক মতো ফিগার আউট করতে পারলেন না। যাই হোক, তা ভাইয়ের কথা ফেলতে পারছে না, মানে দিদিও তার ভাইকে প্রচন্ড ভালোবাসে, জামাইবাবুও মারাত্মক ভালোবাসে। ওরা সোমনাথের অনুরোধ রেখে ওই বাড়িতে থাকা শুরু করলো। এবার ওনারা একটা ব্যাপার লক্ষ্য করলেন যে মাঝে মধ্যেই সোমনাথ একটু এদিক ওদিক তাকিয়ে কাউকে একটা দেখে যেন চমকে চমকে উঠছে। এবার কাকে দেখছে কি বৃত্তান্ত কিছু বোঝা যাচ্ছে না, তাও সোমনাথকে তারা জিজ্ঞাসা করছে। সোমনাথ মানে যতবার সোমনাথকে ব্যাপারটা বলা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে, ওনারা মানে ও কিন্তু ঠিক মতো তার কোনো উত্তর দিতে পারছে না বা দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তো এরকম ভাবে এই আচরণটা বেশ কিছুদিন ধরে ওনারা লক্ষ্য করলেন। তারপর হঠাৎ করে দেখা গেল যে সোমনাথ জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারোর সঙ্গে কোনো রকম কথা বলছে না। মাঝে মধ্যেই ওর প্রচন্ড রকম মুড সুইং হচ্ছে, এই রেগে যাচ্ছে তো এই রাগ পড়ে যাচ্ছে, এরকম নানান রকম ব্যাপার ওর মধ্যে দেখা যাচ্ছে। তা তখন ও দিদি জামাইবাবু দুজনেই একটুখানি ভয় পেলেন, আর নতুন করে একটা দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে চলে এলো যে আবারও কি ওর মধ্যে ওই ধর্মকর্মের ভূত আবার মাথায় চাপছে, বা ওই বৈরাগ্য কি আবার ওর মধ্যে চলে আসছে, তাহলে কি আবারও বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। এরকম ভেবে ওনারা একটা দুশ্চিন্তা, একটা টেনশনের মধ্যে কিন্তু পড়ে গেলেন। এইবার হঠাৎ একদিন কি হলো, সোমনাথ কোথাও একটা বেরিয়েছিল, সেখান থেকে একটু বিকেল বেরিয়েছিল একটা কাজে, মানে সম্ভবত পড়াতেই গেছিল কোথাও।
এবার সেখান থেকে ওর ফিরে আসার কথা, বাড়িতে ঢোকবার কথা 6টা থেকে 6:30টার মধ্যে। হঠাৎ করে ওর দিদি দেখতে পায় যে ও ছুটতে ছুটতে ওর বাড়ির দিকে আসছে এবং এক প্রকার দরজা ঠেলে ভেতরে ঢুকে রীতিমতো হাঁপাচ্ছে সোমনাথ। তা তখন ওর দিদি ওকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? তা তখন ও একদম রীতিমতো ভয় পেয়ে দু চোখ বড় বড় করে ওর দিদিকে বলছে যে দিদি, আমাকে বোধহয় ও ধরে ফেলবে, আমার পেছনে পেছনে ও তাড়া করে আসছে, তুই এক্ষুনি দরজাটা বন্ধ করে দে, তুই আর দরজাটা খোলা রাখিস না, তুই দরজাটা ইমিডিয়েটলি বন্ধ করে দে। তা তখন ওর দিদি বন্ধ করে দিয়েছে দরজা, কিন্তু প্রচন্ড রকম অবাক হয়ে গিয়ে বলছেন যে কে আসছে তোর পেছনে, কে তোকে তাড়া করেছে, বল আমাকে। কিন্তু সে কোন রকম সদুত্তর দিতে পারছে না ওই সোমনাথ। আচ্ছা, যাই হোক, এইটাও একটা ঘটনা গেল। এইবার হঠাৎ করে সোমনাথের ব্যবহারে একটুখানি পরিবর্তন আসা শুরু হলো। সর্বক্ষণ ঠান্ডা মাথায় থাকা যে ছেলেটা, সে ধীরে ধীরে মাথা গরম করতে শুরু করলো এবং ওর যেটা কর্মস্থল, নতুন যে চাকরিতে ও জয়েন করেছিল যে স্কুলটাতে শিক্ষকতায় শিক্ষক হিসেবে, সেখানেও নাকি কারণে অকারণে ওর যে সমস্ত কলিগসরা, অন্যান্য যে টিচাররা, তাদের সাথে নানান রকম বিবাদে, নানান রকম ঝগড়ায় সে কিন্তু জড়িয়ে পড়তো। ঠিক আছে, নানান রকম কমপ্লেন আসা শুরু হলো। হ্যাঁ, ওর এগেনস্টে সবাই কমপ্লেন করা শুরু করলো, ছাত্রছাত্রীদের সাথে মিসবিহেভ করতো, কথায় কথায় তাদের অপমান করতো। একটা খিটখিটে মেজাজ, একটা বদ মেজাজ ওর মধ্যে কিন্তু বারবার করে প্রকাশ পেত। তা এইটা তো গেল স্কুলের ব্যাপার। এবার ওর বাড়িতে যে কোচিং সেন্টারটা যেটা ও খুলেছে নতুন করে, সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসতো তাদের সাথেও কিন্তু একটু মিসবিহেভ করা শুরু করে দিল। এই করতে করতে 2 থেকে 2.5 মাস কি 3 মাসের মধ্যে ওর কোচিং থেকে আস্তে আস্তে কিন্তু ছাত্রছাত্রীরা ছেড়ে দিতে শুরু করলো, কেউ কিন্তু আর ওর কাছে পড়তে আসতে চাইলো না। এই হতে হতে ও যতজন ছাত্রছাত্রী পেয়েছিল সেটা পুরো একদম জিরো হয়ে গেল, একদম তলানিতে গিয়ে ঠেকলো, না হারিয়ে ফেললো পুরো একদম। তারা কোনো আর পড়তেই এলো না। আর ওর যে স্কুলে যে চাকরিটা পেয়েছিল সেটাও ওর ব্যবহারের কারণে, ওর ঝগড়াঝাটির কারণে ও কিন্তু হারালো, সেই জবটাও হারালো, সেই জবটাও আর করতে পারলো না। এবার এক প্রকার আবার নতুন করে একদম বাড়িতে বসে গেল সোমনাথ। এটা তো একটা বিরাট বড় একটা ব্যাপার ওর লাইফে ঘটলো। আর এদিকে ওর মুড সুইংটা বারবার করে চলতেই থাকছে, এটা কিন্তু কোন রকম ঘাটতি নেই। এইবার একদিন এমন একটা ঘটনা ঘটলো যেটার পর ওর দিদি বুঝতে পারলো, সোমনাথের দিদি বুঝতে পারলো যে সোমনাথ এখন আর স্বাভাবিক অবস্থায় নেই, কিছু একটা গন্ডগোল ওর সাথে হচ্ছে। সেটা কি ঘটলো, একদিন সন্ধ্যাবেলায় ওর দিদিও ওর মতোই সাত্ত্বিক, কিন্তু ওর মতো ওরকম বাড়াবাড়ি রকমের নয়, কিন্তু ওই একটুখানি পুজো আর্চা করা, একটু ধূপ ধুনো দেওয়া, ঠাকুরের সামনে শঙ্খ টঙ্ক বাজানো, এই ব্যাপারটা উনি মেনটেন করতেন। তা এবার একদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনের সামনে উনি ধূপকাঠি দেখাচ্ছেন, ধূপকাঠিটাকে ধূপদানিতে উনি রেখেছেন, তারপরে শঙ্খ বাজিয়ে 3বার তো শঙ্খ বাজানোর নিয়ম, তা 2বার যখন শঙ্খ বাজানো হয়ে গেছে, 3rd টাইম যখন শঙ্খটা বাজাতে যাচ্ছেন সোমনাথের দিদি, তখন সোমনাথ আশেপাশেই কোথাও একটা ছিল। ও হঠাৎ ছুটে এসে ওর দিদির হাত থেকে শঙ্খটা কেড়ে নেয়, ধূপদানিটাকে উল্টে ফেলে দেয়, শঙ্খটাকেও ছুঁড়ে ফেলে দেয়, আর দিদির 2 কাঁধ ঝাঁকিয়ে ও বলে ওঠে যে এসব কি করছিস, ইমিডিয়েটলি এগুলোকে বন্ধ কর, আমি সহ্য করতে পারছি না। এবার এই ব্যাপারটা সোমনাথের ক্ষেত্রে কতখানি অস্বাভাবিক তুমি ভেবে দেখো, কারণ যাকে শুরু থেকে একজন সাত্ত্বিক মানুষ হিসেবে জানা গেছে, যে মহাদেবের অত বড় একজন ভক্ত, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করে বেড়ায়, সে কিনা তার দিদিকে এই সন্ধে দেওয়ার থেকে আটকাচ্ছে। এটা প্রচন্ড রকম একটা অ্যাবনর্মাল ব্যাপার। যাই হোক, এইবার এটা তো গেল। এবার এইটা দেখে ওর দিদির কিন্তু প্রচন্ড রকমের ভয় লেগে গেল এবং ও জামাইবাবু বিশ্বনাথ বাবু, তিনি যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরবার পর ব্যাপারটা ওর দিদি ওনাকে জানালেন, জানিয়ে বললেন যে দেখো ব্যাপারটা একটা বাজে দিকে টার্ন নিচ্ছে, আমার কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না, তো তুমি এই ব্যাপারটা নিয়ে একটুখানি সিরিয়াসলি ভাবো।
তা তখন বিশ্বনাথ বাবু বললেন যে এবার বিশ্বনাথ বাবু একটু হলেও যুক্তিবাদী, মানে দিদি বা ভাইয়ের মতো এতটা ঠাকুর বিশ্বাসী না হলেও মোটামুটি মানেন, কিন্তু সবকিছু একটুখানি যুক্তি দিয়ে র্যাশনালি বিচার বিবেচনা করে। এইবার বিশ্বনাথ বাবু বললেন যে ঠিক আছে, অনেক সময় মানুষের তো হতেই পারে এরকম, অনেক কিছু ভালো নাই লাগতে পারে, ওর কোনো কারণে হয়তো মুডটা খারাপ ছিল, কটা দিন ওয়েট করো, ওকে একটু নর্মাল হতে দাও, তারপরে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চাকরিটাও হারিয়েছে, যে সেলফ এমপ্লয়মেন্ট মানে যে পড়ানোর ব্যাপারটা এটাও ঠিকঠাক চলছে না, তা সবকিছু নিয়ে হয়তো একটুখানি ফেড আপ হয়ে রয়েছে, তো একটু ওয়েট করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া উচিত। এবার আরো দিন দুয়েক কাটবার পর আবারও একটা অস্বাভাবিক ঘটনা, যেটা আবারও ওনাদেরকে একটুখানি ভাবিয়ে তুললো। সেটা হলো ওর জামাইবাবু মানে বিশ্বনাথ বাবুর, মানে সোমনাথের জামাইবাবুর একটা হ্যাবিট আছে যে উনি মাঝে মধ্যেই রাত্রিবেলা একটুখানি মদ্যপান করেন। তা এইবার সোমনাথ তো প্রচন্ড রকম সাত্বিক, তো এইসবে কোনো রকম নেশা টেশা এসব কিছুই নেই, ও না ধূমপান করে না মদ্যপান করে, কোনো কিছু মানে কোনো রকম নেশাই ওর মধ্যে নেই। তা এবার যাই হোক, তা বিশ্বনাথ বাবু ড্রয়িং রুমে বসে রাত্রির বেলায় একটুখানি টিভি দেখতে দেখতে একটু মদ্যপান করছিলেন। তা হঠাৎ করে সোমনাথ তার নিজের ঘর থেকে ওখানে এসে উপস্থিত হয় এবং খুব কর্কশ কণ্ঠে, মানে প্রচন্ড রকম হার্শ একটা টোনে সে জামাইবাবুকে বলে যে ওই বোতলটা ইমিডিয়েটলি তুমি আমার হাতে তুলে দাও, তা না হলে কিন্তু বিপদ হবে। এবার এটা শুনে প্রথমটায় ওর জামাইবাবু ভেবেছে যে ও বোধহয় কোনো প্র্যাকটিক্যাল জোক বা কিছু একটা করছে ওর সাথে, কিন্তু তারপরে উনি যখন তাকালেন তখন দেখলেন যে সোমনাথের চোখ টোক পুরো লাল হয়ে গেছে, ঘন ঘন ওর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, ও স্বাভাবিক অবস্থায় নেই, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, আর মানে একদম কেমন একটা অন্য রকম লাগছে ওকে। তা উনি ব্যাপারটা একটুখানি বোঝবার চেষ্টা করলেন, তার মধ্যে সোমনাথ আবারও অন্যরকম একটা কণ্ঠস্বরে বলে উঠলো যে কি হলো, কথাটা কি কানে গেল না, আমি বললাম না যে আমার ওই বোতলটা দরকার। এইটা বলে ওর জামাইবাবুকে বিন্দুমাত্র আর ভাববার সুযোগ না দিয়ে সোমনাথ কি করলো, ওনার হাত থেকে পুরো বোতলটাকে কেড়ে নিল, নিয়ে তারপর ঢকঢক করে বেশ কিছুটা অ্যালকোহল সে তার গলাধ্যকরণ করলো। এবার এইটা দেখে এইটা হওয়ার পর আস্তে আস্তে কি হলো, ওর শরীরটা একটুখানি কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠলো আর নিস্তেজ হয়ে পড়লো আস্তে আস্তে, বোতলটা হাত থেকে পড়ে মেঝেতে পড়ে একদম ঝনঝন শব্দ করে ভেঙে গেল। আর সোমনাথের মানে দেহটা, শরীরটা পেছনে সোফা ছিল, সেই সোফার ওপর আস্তে আস্তে এলিয়ে পড়লো। এবার এই চিৎকার চেঁচামেচিতে ওর দিদি বেডরুমের মধ্যে ছিল, দিদিও বেরিয়ে এসছেন, হ্যাঁ, তারপরে ওকে ধরাধরি করে শোয়ানো হলো। তারপরের দিন ওর ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়ে গেল, হ্যাঁ, এবার ঘুম থেকে উঠবার পরেও ও মানে প্রচন্ড দুর্বল বোধ করতে শুরু করলো, ও কোনো রকম শরীরে স্ট্রেংথ পেল না, সেই দিনটা পুরো ওকে শুয়েই কাটাতে হলো। এইবার বাড়িটাতে বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করলো, যেগুলো আস্তে আস্তে কিন্তু ওর দিদি এবং জামাইবাবু দুজনেই ফিল করলেন। ব্যাপারগুলো কিরকম, রাত বিরেতে হঠাৎ করে মানে একটা দুর্গন্ধ প্রত্যেকের নাকে আসতে শুরু করলো, মানে একটা বাজে বিশ্রী পচা একটা গন্ধ বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে তারা পেতে শুরু করলো। তারপরে একদিন রাত্রিরে হঠাৎ ওর দিদি জামাইবাবু যে বেডরুমটাতে শুয়ে রয়েছেন সেখানে হঠাৎ মনে হলো মানে জলে ঝাঁপিয়ে পড়লে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম একটা শব্দ ওদের ঘরের মধ্যে থেকে ভেসে এলো। এইবার ওই আওয়াজটা শুনে মানে ওদের রীতিমতো ঘুম ভেঙে গেছে। এবার যখনই ঘুমটা ভেঙেছে, এবার জলে কেউ পড়ে হাবুডুবু ফেলে পড়ে যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ কিন্তু এই ঘরটার মধ্যে থেকেই আসছে, যেটা কিন্তু প্রচন্ড রকমের অস্বাভাবিক। এবার ওদের বাড়ির লোকেশনটা যেরকম, সেই বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, কিন্তু সেটা বাড়ির পেছন দিক থেকে আওয়াজটা আসছে না, আওয়াজটা একদম ঘরের মধ্যে থেকে আসছে। এবার কিছুক্ষণ ধরে ওই আওয়াজটা চলবার পর মনে হলো কেউ যেন প্রচন্ড জোরে মানে শ্বাসকষ্ট হলে পরে নিঃশ্বাস নিলে যেরকম একটা আওয়াজ হয় না, একটা গোঙানির মতো, সেই রকম একটা আওয়াজ ওনারা কিন্তু শুনতে পেলেন। বেশ অনেকক্ষণ ধরে এই আওয়াজটা চললো,
তারপরে আস্তে 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 ব্যাপারটা একটু হলেও কাটলো। তা এইটা নিয়ে ওনারা প্রচন্ড রকম চিন্তিত হয়ে পড়লেন যে কি ঘটছে বাড়িটাতে, কোনো কিছুই নর্মাল বলে মনে হচ্ছে না। তা এরপর আরো দিন দুয়েক পর যেটা হলো তা হচ্ছে সেদিন বিকেল বেলা কি একটু সন্ধে হবে হবে এরকম একটা টাইম, তা সোমনাথের দিদি সৌমি ম্যাডাম কি করলেন, একটু চা বানিয়ে তার ভাইয়ের ঘরে পৌঁছাতে যাচ্ছে। তা দরজাটা বন্ধই ছিল। তা বাইরে থেকে ওনার মনে হলো সোমনাথ যেন ফিসফিস করে কার সাথে একটা কথা বলছে, ঠিক আছে। এবার সোমনাথ কাউকে যেন একটা বলছে, এবারে আমাকে দয়া করে মুক্তি দিন, আর আমার সাথে এইভাবে জুড়ে থাকবেন না। এবার এইটা শুনে ওই সৌমি ম্যাডাম প্রচন্ড রকম চিন্তিত হয়ে পড়লেন। তিনি দরজাটা ভেজানো ছিল, দরজাটা ঠেলে যেই ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে সোমনাথ বিছানার ওপর শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু ঘরের মধ্যে কেউ কোথাও নেই। তা তখন সৌমি ম্যাডাম জিজ্ঞাসা করলে যে কি ব্যাপারটা, কি তোর কি হয়েছে, আমাকে একটুখানি খোলসা করে বলবি, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না যে তুই এরকম কেন করছিস। তা যাই হোক, ও কোনো কিছুই বলতে পারলো না, ও কিছু বললো না, রাজার প্রশ্নগুলোকে কমপ্লিটলি ও এড়িয়ে গেল। কিন্তু সেই দিন কি করেছিল, ও কিন্তু দিদিকে জড়িয়ে ধরে প্রচন্ড রকম উন্মাদের মতো কান্নাকাটি করেছিল সোমনাথ। কোনো প্রশ্নের উত্তর না দিলেও সে কান্নাকাটিটা করেছিল। এইবার ওর দিদি আর জামাইবাবু মনে করলো যে এইবার একটু ওর মানসিক চিকিৎসার হয়তো প্রয়োজন। হ্যাঁ, কারণ ব্যাপারটা যেদিকে টার্ন নিচ্ছে তাতে খুব একটা ঠিকঠাক লাগছে না। তা বিভিন্ন সোর্স থেকে একজন মনোরোগ বিশেষজ্ঞ, তার নম্বর ওনারা জোগাড় করলেন, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলেন। তিনি বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন এবং ওনার কাছে যে সিটিং গুলো হলো সেই দিনগুলোতে কিন্তু সোমনাথ একদমই নর্মাল। ওকে দেখে কেউ বলতে পারবে না যে ওর মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে। ও কিছু বোঝাই যাচ্ছে না। এবং সাইকিয়াট্রিস্টরা যে বিভিন্ন রকমের টেস্ট গুলো করেন, সেরকম নানান রকম টেস্ট সোমনাথের করা হলো, কিন্তু সমস্ত রিপোর্ট নর্মাল, কোনো রকম কোনো অস্বাভাবিকত্ব ওর রিপোর্টের মধ্যে কিন্তু পাওয়া গেল না। কিন্তু এদিকে বাড়িতে যখনই ও ফিরছে তখনই ওর আচরণগুলো এরকম হতে শুরু করছে। এইবার আস্তে আস্তে বাড়িটাতে এতদিন সোমনাথের সঙ্গে হচ্ছিল, এবার ধীরে ধীরে প্রবলেম গুলো সবাই ফেস করতে শুরু করলো। অর্থাৎ এই যে আর্থিক অনটন, এটা কিন্তু ওর দিদি জামাইবাবু এনারাও ফেস করতে শুরু করলেন। ওর জামাইবাবু বেশ কিছু টাকা ধার দেনা হয়ে গেল। হ্যাঁ, ওনারও কর্মস্থলে নানান রকম সমস্যা শুরু হলো। এবার বাড়ির বিভিন্ন জায়গায় একটুখানি ড্যাম ফ্যাম দেখা গেল। একটা নেগেটিভিটি যেন স্টাক হয়ে রয়েছে, এটা প্রত্যেকেরই মনে হতে থাকলো। এইবার একদিন কি হলো, একটা নিকটস্থ একজন আত্মীয়, তার বাড়িতে একটা নেমন্তন্ন ছিল। তা সেখানে সোমনাথের দিদি, জামাইবাবু প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। এবার ওখানে গিয়ে সবকিছুই নর্মাল চলছে। হঠাৎ করে সোমনাথ যখন খাওয়ার টাইমটা উপস্থিত হলো, যখন সবাই খাবে আর কি, সেখানে সোমনাথের আচরণটা কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল না। ও কিন্তু প্রয়োজনের অধিক খাওয়া দাওয়া শুরু করলো এবং একজন সাধারণ মানুষ একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে যতটা না খায় তার থেকে আরো অনেক অনেক বেশিও খেতে শুরু করলো। এবং ওর নজরটা ছিল কিন্তু মাংসের উপর, ঠিক আছে। এবার খেতে খেতে ওর চোখ মুখ লাল হয়ে ওঠে, ওর শরীর দিয়ে ঘাম বেরোতে শুরু করে। তারপরে একটা টাইমে গিয়ে শরীরটা নিস্তেজ হয়ে যায়, প্লেটটা হাত থেকে পড়ে যায় এবং শরীরটা একদম ছেড়ে দেয় সোমনাথ আর কি। খেতে খেতে পুরো এরকম সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, খেতে খেতে সেন্সলেস হয়ে যায়, ঠিক আছে। এইবার ওকে ধরাধরি করে, ওখানে গাড়ির ব্যবস্থা ছিল, ওকে ধরাধরি করে সবাই বাড়িতে নিয়ে এলো গাড়িতে করে। আর সেই দিন রাত্রিরে ওর কোনো রকম হুঁশ ফিরল না। পরদিন সকালবেলায় ধীরে ধীরে ওর কনসিয়াসনেসটা ফিরে পেল, কিন্তু ওর শরীরের দুর্বলতা কিছুতেই কাটলো না। তাই এবার ওর দিদি ওর জামাইবাবুকে বললেন যে দেখো, আমরা তো নানান রকম চেষ্টা চরিত্র করলাম, সাইকিয়াট্রিস্টের সাহায্যও নিলাম, কোনোভাবেই কিছু করা গেল না। তো আমার একটা অনুরোধ যদি তুমি রাখো, তাহলে আমাদের বাড়ির কাছে যে মাজারটা আছে সেখানে একবার ওকে গিয়ে একটুখানি ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসে।
তা এবার ওই বিশ্বনাথ বাবু এই ব্যাপারটাতে আর আপত্তি জানালেন না, কারণ যা যা ঘটছে সব তো ওনার চোখের সামনেই ঘটছে। তা ওই কারণে উনি আর কোন রকম আপত্তি জানালেন না। উনি সোমনাথকে মানে মানে উনি এবং সৌমি ম্যাডাম দুজনেই সোমনাথকে নিয়ে ওই মাজারটাতে গেল। তা ওই মাজারটাতে একজন বৃদ্ধ পীর বাবা রয়েছেন, যিনি নাকি অনেক মানুষের নানান রকম যে সমস্যাগুলো থাকে তার সমাধান তিনি করে টোরে দেন, এই ঝাড়ফুঁক উনি করেন। এবার যখন এই মাজারটাতে নিয়ে যাওয়া হচ্ছে, সোমনাথ কিছুতেই সেই মাজারটাতে ঢুকবে না। সে মানে রীতিমতো চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেলেছে, কিন্তু সে কিছুতেই মাজারে ঢুকতে চাইছে না, বা তাকে ঢোকানো যাচ্ছে না, কোনোভাবেই ঢোকানো যাচ্ছে না। এমনকি অশ্লীল ভাষা পর্যন্ত প্রয়োগ করছে সে, কোনোভাবেই তার মানে সে ঢুকবে না আর কি। এবার এই চিৎকার চেঁচামেচিতে সেই পীর বাবা যিনি ভেতরে রয়েছেন তিনি বেরিয়ে এলেন, তিনি নিজে থেকেই বেরিয়ে এলেন এবং সাময়িকভাবে ওকে রিলিফ দেওয়ার জন্য কিছু ঝাড়ফুঁক করলেন, একটু জল পড়া যেগুলো হয় আর কি দিলেন। এবার তাতে সোমনাথ একটুখানি ঠান্ডা হলো, একটু শান্ত হলো, তাও সে সেন্স হারিয়ে ফেললো ওখানে, তার আর কোনো রকম হুঁশ রইল না। তো এবার বিশ্বনাথ বাবু ওই পীর বাবাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে কি বুঝলেন, ও এরকম কেন করছে? তা তখন সেই বৃদ্ধ পীর বাবা এই বিশ্বনাথ বাবুকে বললেন যে দেখুন, ওর কিন্তু সামনে সমূহ বিপদ, আমার যেটা মনে হচ্ছে। আমি যে ক্রিয়াটা করে দিলাম বা আমি যে ঝাড়ফুঁকটা করে দিলাম, এইটার প্রভাব ওর ওপর সাময়িকভাবে থাকবে, তবে ধীরে ধীরে এটার প্রভাবটা কেটে যাবে। এটা বিরাট কিছু শক্তিশালী ব্যাপার নয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে ওর সাথে জুড়ে রয়েছে সে প্রচন্ড রকমের জেদি, এবং সে সহজে কিন্তু আপনার ভাইকে মানে আপনার শালাকে আর কি কোনোভাবেই ছাড়বে না, সহজে ছাড়বে না। এবং ওর সাথে আপনার শালার কোনো একটা অসম্পূর্ণ কোনো কাজ, তার হিসেব কিন্তু বাকি রয়ে গেছে, যেটা আমার মন বলছে। বুঝতে পারলে তো? তা যাই হোক, এইবার ওকে নিয়ে তো সাময়িকভাবে ওরা চলে এলো বাড়িতে। কিছুক্ষণ একটু ভালো রইলো, 4-5 ঘন্টা প্রচন্ড রকম ঘুমালো সোমনাথ। তারপরে আস্তে আস্তে আবার যখন ওর জ্ঞান ফিরলো বা ও যখন আবার ঘুম টুম ভাঙলো, আবার ও রাত থেকে ওর মধ্যে নানান রকম অ্যাবনর্মালিটি শুরু হয়ে গেল। মানে আলটিমেটলি কোনো সলই হলো না? না, ওটা কিছুক্ষণ ওকে একটা রিলিফ দিল, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন হলো না এটা থেকে। এবং পীর বাবা বলেও ছিলেন যে এটা আমার দ্বারা কিন্তু সম্ভব হবে না, এটা আমি পারবো না, আমি এরকম কেস খুব একটা হ্যান্ডেল করি না। এইবার কি হলো, এরপরে বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক গুডস গুলো রয়েছে সেগুলো একের পর এক খারাপ হতে শুরু করলো। লাইট বারবার করে কেটে গেল, বাল্ব বলো বা টিউব লাইট বলো, এগুলো কিন্তু এক এক করে কাটতে শুরু করলো, নতুন নতুন বারবার করে লাগাতে হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় সিমটম। এইবার হঠাৎ একদিন কি হলো, ওর জামাই বাবু একটু বাড়ির পিছন দিকে একটা বাগান মতো ছিল, সেই বাগানটা পেরিয়ে একটা পুকুর, সেখানে হেঁটে বেড়াচ্ছেন। হঠাৎ দেখলেন যে জলের মধ্যে একটা ডেড বডি ভাসছে, এবং মানে যার বডি সে কিন্তু ওই এলাকার বাসিন্দাই নয়, ঠিক আছে? ওনারা তো ওখানকার অনেক পুরনো বাসিন্দা, আশপাশের লোকজন সকলকেই এক প্রকার চেনা পরিচিতি হয়ে গেছে। তা চেনা পরিচিত কেউ হলে চিনতেন উনি, কিন্তু যাকে দেখতে পেলেন মানে তাকে পশ্চিমকালেও তিনি কিন্তু কোনোদিন দেখেননি। হ্যাঁ, মুখটা হাঁ করা, পেটটা পুরো ফুলে রয়েছে, মানে ড্রাউনিং কে ফলে পরে একটা ডেড বডির যেরকম অবস্থা হয় সেই রকম একটা দৃশ্য ওনার নজরে পড়লো। এবং ব্যাপারটা দেখে উনি এতটাই চমকে উঠলেন, এতটাই ভয় পেয়ে গেলেন যে চিৎকার করে উঠলেন। ওনার চিৎকারে আশপাশ থেকে সমস্ত লোকজন জড়ো হয়ে গেল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ওই পুকুরে কোনো ডেড বডিই নেই। ওটা ওনার মনের ভুল ছিল বা ওনার দৃষ্টি ভ্রম বা কিছু একটা ছিল। তা এইটা গেল একটা ঘটনা। এইবার এরপর আরো একটা ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে একদিন ওই সৌমি ম্যাডাম এবং সোমনাথ ওনারা দুজনে মিলে একটু বাজারে গেছেন কিছু জিনিসপত্র কিনবেন বলে। তা ওই সৌমি ম্যাডাম কি করেছেন, একটু চিকেন কিনেছেন, ঠিক আছে? চিকেন কিনে ভাইকে সাথে নিয়ে বাড়িতে এসছে। তখন সোমনাথ একদম নর্মাল, কোনো রকম প্রবলেম নেই। বাড়িতে এসছে, বাড়িতে এসে প্যাকেট ভর্তি চিকেনটাকে সিঙ্কের ওপর রেখেছে, রেখে একটু ভিজিয়ে টিজিয়ে রেখে উনি চলে গেছেন জামা কাপড় ধুতে।
এবার জামা কাপড় ধুয়ে সেগুলোকে শুকোতে দিয়ে উনি যখন আবার কিচেনে রিটার্ন ব্যাক করেছেন, দেখছেন যে মাংস ভর্তি প্যাকেটটা নেই। এবার কোথায় গেল কে নিল, অনেক সময় বেড়াল ফেড়াল ঢোকে, এবার বেড়াল তো মাছের প্রতি তার টান বেশি থাকবে। হ্যাঁ, তা যাই হোক, তো এবার খোঁজাখুঁজি চলছে, করতে করতে তিনি সোমনাথের ঘরের কাছাকাছি পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে দরজাটা একটু ফাঁক করে ভেতরে ঢুকে দেখছেন যে সোমনাথ বিছানার উপর উপুড় হয়ে পড়ে রয়েছে। মানে ঠিক উপরে পড়ে রয়েছে বললে ভুল হবে, মানে একটু হাঁটু গেড়ে বসে রয়েছে, মানে কাঁধটা নিচের দিকে ঝোঁকানো, মাংসের প্যাকেটটা পাশেই পড়ে রয়েছে, মাংসের টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং ওই কাঁচা কাঁচা মাংসগুলো সোমনাথ দাঁত দিয়ে ছিলে ছুঁড়ে খাচ্ছে। এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য ওই সৌমি ম্যাডামের, মানে সোমনাথের দিদির নজরে পড়লো। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক। মানে কোনো হন্টেড কেসে তুমি যদি মাংস পচা গন্ধ পাও, বা কোনো ভিকটিম বা কোনো পজেসড কেউ যদি এরকম টাইপের মাংস খায় কাঁচা, মানে এটা তো মানে চূড়ান্ত লেভেলের একটা পাওয়ারফুল এন্টিটি, এবং তার যে পজেশন সেটাও খুব টাফ কাটানো, যতদূর বুঝতে পারছি। খুব টাফ। তারপর কি হলো? এইবার এটা দেখার পরে তো স্বাভাবিকভাবে মানে যে কেউ মানে সামলাতে পারবে না এরকম দৃশ্য। তা যাই হোক, তা সৌমি ম্যাডাম কি করেছেন, ছুটে গিয়ে চিৎকার করে সোমনাথের নাম ধরে ডেকে ওর দুকাত ধরে বারবার করে ঝাঁকাতে শুরু করেছে। এবার এর কিছুক্ষণ পর সোমনাথের হঠাৎ সম্বিত ফিরলো, মানে ও সেন্সে ফিরলো আর কি। ফেরবার সাথে সাথে ও অবাক হয়ে দিদির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে যে কি হলো, তুমি এরকম করছো কেন? তা তখন দিদি বলছে যে তুই কি করছিস সেটা আগে দেখ। এবার সোমনাথ দেখছে যে চারদিকে এরকম মাংসের টুকরো টুকরো ছড়িয়ে রয়েছে। তা তখন বলছে যে এগুলো এখানে কিভাবে এলো, আমি তো বুঝতে পারছি না। অর্থাৎ ও যেগুলো করছে, মানে ওর তো পার্সিয়াল পজিশন হচ্ছে বা মাঝে মধ্যে হচ্ছে, মানে কমপ্লিট পজিশন ও কখনোই হচ্ছে না। মানে একটু একটু করে ওর শরীরের মধ্যে ঢুকছে, কিছু কাণ্ড কারখানা ঘটাচ্ছে, তারপরে আবার ওকে ছেড়ে দিচ্ছে, এরকম ভাবে ঘটছে আর কি ব্যাপারটা। এবার পজেস হওয়ার টাইমে যা যা ঘটছে সেইগুলো আর সোমনাথের কিছুই মনে থাকছে না। তা এইটা গেল একটা। তারপরে হঠাৎ একদিন সোমনাথ ওই বাড়ির পেছন দিকে একটুখানি ঘোরাফেরা করছিল বিকেলের দিকে, ওর দিদি ঘরের মধ্যে ছিল। হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল, আর জলে ঝাঁপিয়ে একটা আওয়াজ, জলে পড়ে গেলে যেরকম একটা ধূপ করে একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ এলো। ছুটে গিয়ে দেখলো দিদি যে সোমনাথ ওই জলের মধ্যে পড়ে গেছে, ওই পুকুরের জলের মধ্যে। এবার সোমনাথ খুব একটা ভালো সাঁতার টাতার জানে না। এবার আশপাশ থেকে চিৎকার করে লোকজন জড়ো করেছে, পাড়ার ছেলেদের নিয়ে এসছে। সোমনাথ প্রায় হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। ওরা কোনো ক্রমে গিয়ে সোমনাথকে ওখান থেকে তুলে নিয়ে এসছে, ওপরে তুলেছে। তা তখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুই সাঁতার জানিস না, এরকম ভর সন্ধ্যাবেলায় বিকেলের দিকে তুই জলে নামতে গেছিলি কেন? তা বলছে যে আমি তো জলে নামিনি, আমি এখানেই পায়চারি করছিলাম, হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ একজন এসে দাঁড়ালো এবং সে সজোরে আমাকে একটা ধাক্কা মারলো, আমি জলের মধ্যে গিয়ে পড়ে গেছি চাল সামলাতে না পেরে। এরকম বিক্ষিপ্ত আরো কিছু ঘটনা ওদের লাইফে ঘটতে শুরু করলো। আর্থিক অবস্থা যে খারাপ সেটা তো আমি আগেই বললাম। তারপর ওর দিদি জামাইবাবুর নানান রকম ভাবে মানে শারীরিক একটু জটিলতা, একটু অসুস্থতা, এগুলো দেখা যেতে শুরু করলো। এরকম ভাবে এন্টায়ার 2024টা মানে 2024 সালটা ওদের জীবনে মানে এইরকম একটা দুর্ভোগ ডেকে আন। এইবার এরপর এই ওর দিদি আমার সাথে যোগাযোগ করে, বিভিন্ন পডকাস্ট দেখে, আমার এইগুলো দেখে, প্রোফাইল দেখে আমার সাথে উনি যোগাযোগ করেন। এবং এই যে এত কিছু ঘটনা, যেটা আমি প্রথমেই বললাম যে আমি চার্ট অ্যানালাইজ করেছি, তারপরে তো উনি এই পুরো ব্যাপারটা ন্যারেট করেছেন। তা আমি বললাম যে দেখুন, এবার উনি আমার কাছে সাহায্য চাইছেন যে কি করা যায়, কিভাবে ওকে স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়। তা আমি তখন বললাম যে দেখুন, আপনার ভাইয়ের সঙ্গে সামনাসামনি কথা না বলতে পারলে আমার কিন্তু এর সলিউশন বার করা খুব একটা সহজ ব্যাপার হবে না। তা এর জন্য আমাকে একদিন আপনাদের বাড়িতে যেতে হবে, আপনার ভাইয়ের সাথে কথা বলতে হবে, তারপরে আমাকে বুঝতে হবে, আমাকে ভাইব্রেশনটা বুঝতে হবে যে কি ঘটেছে অ্যাকচুয়ালি ওর সাথে। তারপর
বার করতে পারবো, তার আগে আমি কিছু বলতে পারবো না। তা ওনারা বললেন যে ঠিক আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আপনি যে কোনো দিন আমাদের বাড়িতে আসুন, আমার ভাইয়ের সাথে কথা বলুন, সোমনাথের সাথে কথা বলুন, দেখুন আপনি কি বোঝেন। তারপরে একটা দিনক্ষণ ঠিক করে আমি ওদের বাড়িতে গেলাম। এবার বাড়িটাতে ঢোকবার সাথে সাথে মানে আমি বুঝতে পারলাম ভাইবস তো ভালো নাই, উল্টে আমার মনে হলো যে একদম একটা নেগেটিভিটি যেন মানে ওই বাড়িটার মধ্যে পুরো ক্যাপচার্ড হয়ে আছে। হ্যাঁ, মানে চারদিকে দরজা জানলা খোলা, তা সত্ত্বেও একটা দম আটকে যাওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে। মানে মনে হচ্ছে যেন কতক্ষণে বাড়িটা থেকে আমি বেরোবো, এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিল। আমি বুঝেই গেলাম যে এখানে অবশ্যই কোনো না কোনো একটা স্পিরিট রয়েছে এবং সেটা খুব একটা সুবিধের কিছু নয়। যাই হোক, এইবার আমি সোমনাথের সাথে কথা বললাম, আমি যে সমস্ত কিছু জানি সেটা আমি ওকে বোঝালাম, ওকে বললাম যে দেখো কি ঘটেছে আমাকে বলো, এই যে একটা বছর তুমি এই যে বাড়িটাতে ছিলে না, তুমি কোথায় গেছিলে, কি করেছিলে, তার পুরোটা আমাকে কিন্তু জানাও। তা না হলে তোমার লাইফে এরকম যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো থেকে কিন্তু আমি তোমাকে কোনোদিন বার করতে পারবো না এবং ধীরে ধীরে তুমি কিন্তু ধ্বংসের পথে অগ্রসর হবে। তা ও তখন আমাকে বলল যে ঠিক আছে, আমি একান্তে আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি আপনাকে কিছু কথা জানাতে চাই যেটা আমি দিদি বা জামাইবাবু কাউকেই আমি জানাইনি। আমি বললাম যে ঠিক আছে, তুমি বলো, তুমি নির্ভয়ে আমাকে বলো, আমি এই ব্যাপারটা ওনাদের কাছে গোপন রাখবো। ও তখন বলে যে ও এই যে 2023-এর শুরুর দিকে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তীর্থ ভ্রমণ করতে যাবে বলে, ও গেছিল ওই অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলম বলে একটা জায়গা আছে, একটা মন্দির আছে ওইখানে। এবার ওখানে ওর প্ল্যান ছিল যে দিন 10-12 থাকবে, থেকে তারপর আবার কলকাতা রিটার্ন করবে। কিন্তু ওখানে একদল তান্ত্রিকের সঙ্গে ওর একটা যোগাযোগ হয়, ঠিক আছে, এবং ওনাদের সাথে যোগাযোগ হওয়ার পর একটু ঘনিষ্ঠতা তৈরি হয় ওদের সাথে। এবং ওই তান্ত্রিক গ্রুপের যিনি গুরু আর কি, যিনি শীর্ষস্থানীয় ব্যক্তি, তিনি মানে তার সোমনাথকে দেখে প্রচন্ড রকম পছন্দ হয় এবং তিনি ওকে নিজের কাছে টেনে নেন এবং শোনা যায় যে ওকে নাকি দীক্ষাও দেন। এবার তন্ত্র মতে ও দীক্ষা হয় এবং নানান রকম সাধনা টাধনা ও শুরু করে। ইন দ্য মিনওয়াইল ও বাড়িতে জানায় যে ও আর বাড়িতে ফিরবে না, ওকে যেন মানে ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা যেন না করা হয়, ইত্যাদি ইত্যাদি। এইবার এই করতে করতে এবার তান্ত্রিকরা তো এক জায়গায় থাকে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে, যারা সাধন ভজনের সঙ্গে যারা যুক্ত। এই করতে করতে ওরা মধ্যপ্রদেশে যায় এবং সেখানকারই কোন একটা শ্মশানে ওরা সাধনায় বসে। সোমনাথ ওদের সঙ্গে যুক্ত ছিল। এইবার সোমনাথকে এবার এই করতে করতে ইন দ্য মিনওয়াইল কি হয়, সোমনাথ যেটা আমাকে বলে যে ওর আস্তে আস্তে এই লাইফটা হঠাৎ করে মানে ভালো না লাগা শুরু হয়ে যায়, ঠিক আছে। মানে ও খুব ইন্টারেস্ট নিয়ে ওদের সঙ্গে জয়েন করেছিল, তারপরে কটা দিন কাটতে না কাটতেই মানে 1.5-2 মাস 3 মাস কাটার পর ওর হঠাৎ করে বাড়ির জন্য একটু মন কেমন করতে শুরু করে, ওর কোনো জিনিসই আর ভালো লাগে না। কিন্তু ওদের নজরদারির মধ্যে পড়ে ও সেখান থেকে বেরিয়েও আসতে পারছিল না। আর ওর মানে যখনই ও চলে আসার কথা বা বাড়িতে ফেরবার কথা বলছিল, তখন ওই গুরুদেব যিনি রয়েছেন তিনি ওকে নানান রকম অছিলায় আটকে টাটকে দিতেন। এইবার ওকে দিয়ে সব সাধনা করানো হবে। তা এই সব সাধনাটা ও শুরু করেছিল, কিন্তু সেখানে এমন কতগুলো ঘটনা ঘটতে শুরু করে যে ও ওখানে আর টিকতে পারেনি। ওইখান থেকে ওই সাধনাটাকে অসম্পূর্ণ রেখে ও ওখান থেকে উঠে চলে আসে। আমাকে একটা কথা বলো, ঠিক আছে, তন্ত্র একটা বিশাল টপিক, ঠিক আছে, অনেক বছর সাধনা করার পর, অনেক স্টেপস থেকে মানে অনেক স্টেপস পেরোনোর পর তারপরে এরকম সব সাধনা বা এইসবের ব্যাপার আসে, ঠিক আছে, একদমই তাই। এবার দীক্ষা নেবার মানে কিছু সময় পরে এই সব সাধনাতে বসিয়ে দেওয়া, এটাই তো ভুল। কারণ যেই গ্রুপটার হাতে ও পড়েছিল বা যার মেন্টরশিপে ও ছিল, এটা তো করানো ওনার পক্ষে উচিত হয়নি একদম, মানে মিসগাইডেড হয়েছিল সোমনাথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? এটা মানে কমপ্লিটলি মিসগাইডেড হয়েছিল, ঠিক আছে।
যাই হোক, কি হলো? এইগুলো করে ও যখন মানে ও তো ওখান থেকে পালিয়ে আসে এক প্রকার, ঠিক আছে, মানে গা ঢাকা দিয়েই পালিয়ে আসে। এইবার আসবার পর কি হলো, তারপরে তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো শুরু হলো। এইবার অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটেছে, দেখো শক সাধনা মানে তো এটা একটা দেবী সাধনা, একটা মহাশক্তির সাধনা, দেবী শক্তির সাধনা এটা। এইবার যেই শবটাকে তুমি ব্যবহার করছো, অর্থাৎ যে ডেড বডিটাকে তুমি ব্যবহার করছো সাধনার ক্ষেত্রে, সেটাকে হতে হবে একদম কি বলবো, মানে অপঘাতে মৃত্যু হয়েছে এরকম কারোর ডেড বডি হতে হয়, একদম। ঠিক আছে। এইবার যে ডেড বডিটাকে ইউজ করা হচ্ছিল, মানে সোমনাথ যেটাকে ইউজ করছিল, সেটা ছিল একটা ড্রাউনিং কেসের ডেড বডি। মানে খুবই ভালো, মানে সব সাধনার জন্য এরকম ডেড বডি। হ্যাঁ হ্যাঁ, সব সাধনার জন্য এরকম ডেড বডি ভালো। মানে মাথায় বাড়ি খেয়ে মারা গেছে, জলে ডুবে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, যুদ্ধক্ষেত্রে মৃত্যু, এরকম টাইপের। হ্যাঁ, এইবার দেখো সব সাধনা একটা দেহ ব্যবহার হচ্ছে, মানে তার সব কার্যটা তো নর্মাল ওয়েতে হয় না, কিন্তু সব সাধনা কোনো দেহকে আধার করে করলে পরে মানে তার যে আত্মাটা, সেই আত্মার কিন্তু একটা গতিপ্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে। এবার কিন্তু এটা যখনই কেউ মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসছে, তখনই কিন্তু সেই ব্যক্তির ওপর নানান রকম বিপদ আপদ কিন্তু নেমে আসে, এবং ওই যে আত্মা, মানে ওই দেহে যে আত্মা, সে কিন্তু তার উপর প্রচন্ড রকম ভাবে রুষ্ট হন, কারণ তার আর কোনো গতি হয় না। তা সেই কারণেই সেই আত্মাটা সোমনাথের সঙ্গে এরকম ভাবে কিন্তু জুড়ে গেছিল। তাওটা বোঝা গেল তো? যাই হোক, এইবার কোনো মতে আমি তো ব্যাপারটা পুরো জানলাম। এইবার আমি আমার এঞ্জেল থেরাপিটাকে কাজে লাগালাম, ঠিক আছে। কাজে লাগালাম, লাগিয়ে মানে কোনোভাবে ওটাকে রিলিজ করতে হবে, ওই আত্মাটাকে, ওই স্পিরিটটাকে ওখান থেকে। তা এবার যে কোনো নেগেটিভ এন্টিটি যখন বাড়িতে আশ্রয় নেয়, এঞ্জেল থেরাপির মাধ্যমে যদি সেটাকে রিলিজ করতে হয়, তাহলে এখানে মূলত দুজন আর্কএঞ্জেলদের সাহায্য নেওয়া হয়। একজন হচ্ছে আর্কএঞ্জেল স্যামুয়েল, আরেক হচ্ছেন আর্কএঞ্জেল রাফায়েল। তা এই দুজন আর্কএঞ্জেলের সাহায্য নিতে হয়। তারপরে কিছু এঞ্জেলিক সিম্বল থাকে, সেটা দিয়ে সেই বাড়িটাকে হোক বা সেই ব্যক্তি বিশেষকে হোক, তাদেরকে বন্ধন করতে হয়, তাদেরকে প্রোটেক্ট করতে হয়, নিয়ে তারপরে আস্তে আস্তে সোল রিলিজ করবার কিছু পদ্ধতি আছে, যেটা তো আমি মানে অন দ্য কল বলতে পারবো না, এগুলো খুব গুপ্ত ব্যাপার। তা সেইগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তা আমি সেইগুলোকে অ্যাপ্লাই করলাম, করে আস্তে 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 মানে এই কেসটা আমি প্রায় বলতে পারো 7-8 দিন ধরে আমি হ্যান্ডেল করেছি। হ্যাঁ, মানে 7-8 দিন ধরে নিয়মিত আমাকে হিলিং দিতে হয়েছে, আমাকে নানান রকম চেষ্টা চরিত্র করে তাদেরকে রিলিজ মানে তাকে রিলিজ করানোর একটা চেষ্টা করতে হয়েছে। তারপরে আস্তে আস্তে সোমনাথ স্বাভাবিক অবস্থায় ফেরে। সবকিছুই যে তার একদম ঠিক হয়ে গেছে এটা বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে ও নর্মাল ব্যাপারটার দিকে এগোচ্ছে, এটুকু আমি বলতে পারি। মানে লাস্ট যে আমি ফলো আপটা রেখেছি, তাতে আস্তে আস্তে নর্মাল দিকে এগোচ্ছে। এবং লাস্ট যে আমি খবরটা পাই ওদের দিক থেকে, যে ও নতুন একটা চাকরিতেও জয়েন করেছে। মানে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার দেবদীপ দা। হ্যাঁ, মানে খুব বাজে কেসে ফেসে গেছে। তো দেবদীপ দা, আমাকে একটা কথা বলো, তুমি এই যে কেসটা হ্যান্ডেল করলে, এই কেসটাই কি তোমার মানে মানে নিজস্ব যে কেরিয়ার রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাই কি সব থেকে বেশি হরিফাইং কেস, নাকি এর থেকে বেটার কোনো কেস রয়েছে, বা এর থেকে বেশি হরিফাইং কোনো কেস রয়েছে? দেখো, হরিফাইং কিনা বলতে পারবো না। হ্যাঁ, এই কেসটা তো আমাকে একটু ট্রাবল দিয়েইছে, মানে 7 দিন 8 দিন, মানে এক প্রকার 10 দিন ধরে প্রায় আমাকে চেষ্টা চালিয়ে যেতে হয়। কিন্তু একটা কেস আমার কাছে এসছিল, মানে যেটা একটু বেশি মর্মান্তিক তুমি বলতে পারো। মানে ওটাতে হয়তো হরর এলিমেন্ট অতটা না থাকলেও মানে ব্যাপারটা বেশ মর্মান্তিক, এটুকু আমি তোমাকে বলতে পারি। আচ্ছা, কিরকম? ব্যাপারটা হচ্ছে একটি ছেলে, মানে তার আজকের দিনে দাঁড়িয়ে 28 কি 29 বছর বয়স হবে, ঠিক আছে। এবার তার মা বাবা এরা দুজনেই আমার সাথে যোগাযোগ করে বলে যে ছেলেটা চাকরি বাকরি পেয়েছে ঠিকই, কিন্তু কোনোভাবেই ওর বিয়ে থা হচ্ছে না, বিয়ের যোগাযোগ আসছে না, নানান রকমের সমস্যা হচ্ছে।
অনেক প্রবলেম ওর লাইফে নাকি হচ্ছে, ওর কোন রকম বন্ধু টিকছে না, ও যাদের সাথেই সম্পর্কে যাচ্ছে সেই সম্পর্কগুলো বারবার করে কেটে যাচ্ছে। তো এবার স্বাভাবিকভাবেই মানে আমার কাছে কেস আসা মানে আমি প্রথমে সেটাকে অ্যাস্ট্রোলজির মাধ্যমে বুঝবার চেষ্টা করি, তারপরে দেখি যে ওখান থেকে যদি কোনো রকম এক্সপ্লেনেশন না পাওয়া যায় তখন ব্যাপারটা একটুখানি অন্যরকম ভাবে ইনভেস্টিগেট করি। তা এবার এই ছেলেটা এর চার্টটা আমি দেখলাম, চার্টটা দেখবার পর আমি দেখলাম যে যেই ঘটনাগুলো ঘটছে ওর সাথে সেটা ওর ঘটবার কথা নয়। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে ওকে একদিন হয় আমার কাছে আনুন, আমি সামনাসামনি বসে ওর সাথে একটুখানি কথা বলবো, ব্যাপারগুলো একটুখানি বোঝবার চেষ্টা করবো। তা ওনারা তো চলে গেলেন, ওর মা বাবা। তা এরপর ছেলেটাকে সাথে নিয়ে ওনারা আরেকদিন আমার কাছে এলেন। ছেলেটার নাম হচ্ছে সুজয়। তা এবার আমি ওর সাথে সামনাসামনি কথা বলি, কিন্তু ওর ভাইবসটা দেখে আমার মনে হয় একটা কিছু প্রবলেম আছে, এবং আমি আমার যতটুকু যা সেন্স যেটা আমি মানে কাজে লাগাই আর কি এঞ্জেল থেরাপির মাধ্যমে, সেটা দিয়ে আমি বুঝতে পারি যে ওর সাথে কেউ একটা ওর সাথে কিন্তু ঘরের মধ্যে ঢুকেছে, মানে আমার এখানে ঢুকেছে, সেটা আমি বুঝতে পেরেছি। তা এবার আমি বলি যে ঠিক আছে, আমাকে একদিন আপনাদের বাড়িতে গিয়ে ওর সাথে বসে একটুখানি কথা বলতে হবে, সেটা একটা টাইম আপনারা বার করুন। তা ওনারা একটা দিনক্ষণ ঠিক করলেন, আমি সেই দিন ওনাদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার মনে হয় সেই বাড়িটাতে ওনারা 3 জন ছাড়াও আরো একজনের উপস্থিতি কিন্তু রয়েছে। তো এবার আমি ওই সুজয়ের সঙ্গে আলাদা করে একটুখানি কথা বলি। তা কথা বলবার পর সেই সুজয় আমাকে একটা ব্যাপার জানায়, যেটা ওর মা বাবা জানেন ঘটনাটা, কিন্তু ওইটার কারণেই যে এই এত কিছু ঘটছে এই ব্যাপারটা ওনাদের আর জানা ছিল না। তা আমি জিজ্ঞাসা করি যে কি ব্যাপারটা। তো ও তখন বলছে যে আজ থেকে অনেক বছর আগে ও যখন কলেজে পড়তো তখন একটা কোচিং এ ও পড়তে যেত। এবার সেই কোচিং এ ওর যে সব থেকে কাছের বন্ধু, যার নাম ছিল অরিজিৎ, সেই ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবার ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এই ঘটনাটা ওর মা বাবাও কিন্তু জানতেন। এইবার ও দাবি করছে যে ওই অরিজিৎ ওর মৃত্যুর পর থেকে এই সুজয়ের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে এবং কোনোভাবেই ওর কাজ ছাড়ছে না। বুঝতে পেরেছো তো? এবার এই কারণেই ওর এই সমস্ত বিয়ে থা, এই হওয়া সেই হওয়া, মানে ও কোন রকম সম্পর্কে গেলে পরে ওইটাকে ছিন্ন করে দিচ্ছে, কোন রকম বিয়ের যোগাযোগ আসলে পরে সেটাকে ভেঙে দিচ্ছে, ভেস্তে দিচ্ছে। অর্থাৎ মানে ওই অরিজিৎ বলে যে ছেলেটা, তার দাবি হচ্ছে যে সুজয় চিরকাল এইভাবেই থাকবে, আমি সুজয়ের সাথে জুড়ে থাকবো, আমি ছাড়া সুজয়ের আর কেউ নেই, আর আমারও সুজয় ছাড়া আর কেউ নেই, এরকম একটা ব্যাপার আর কি। এই কারণে ওর সমৃদ্ধিটা, ওর প্রোগ্রেসটাকে আটকে দিচ্ছে আর কি। ঠিক আছে? তা এবার এই জায়গাটা আমি যখন এঞ্জেল থেরাপি দিয়ে, এবার এঞ্জেল থেরাপি দিয়ে প্রথমেই তো কিছু হয় না, আগে স্পিরিট কমিউনিকেশন করতে হয়, তাদের সাথে একটা যোগ স্থাপন তৈরি করার চেষ্টা করতে হয়। তা সেই চেষ্টা আমি অনেকবার করে করলাম, কিন্তু সেই অরিজিৎ বলে যে ছেলেটি, মানে যার আত্মা এই সুজয়ের সঙ্গে জুড়ে রয়েছে, সে এতটাই জেদি প্রকৃতির, এতটাই কি বলবো, মানে কথা না শোনার একটা প্রবণতা, যে সে কোনোভাবেই আমার সাথে কমিউনিকেট করে না। এবং মাঝে মধ্যেই সে সুজয়কে কি বলবো, বারবার করে একটুখানি রাত বিরেতে একটুখানি থ্রেট দেওয়া, হ্যাঁ, যে তুই কাকে ডেকে এনেছিস, সে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, আমি কোনোভাবেই কারোর কমিউনিকেশন আমি সাড়া দেব না, আমি এরকম ভাবেই তোর সাথে থাকবো, এবং তুই যদি অন্যরকম কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে কিন্তু সেটা তোর পক্ষে ভালো হবে না, তুই কিন্তু বেঘরে মারা পড়বি, এরকম একটা বলে থ্রেট দেয়। অর্থাৎ মানে সেই সোলটা নিজেও ট্র্যাপড হয়ে রয়েছে, মানে তার নিজেরও মুক্তির কোনো রকম ইচ্ছা নেই, এবং অন্যকেও প্রোগ্রেস করতে দিতে চায় না। তা আমি সেই জায়গাটাতে নানান রকম ভাবে চেষ্টা চরিত্র করি এঞ্জেল থেরাপি দিয়ে কিছু করবার, কিন্তু সেই স্পিরিট এতটাই জেদি প্রকৃতির যে সে কোনো রকম আমার সাথে কমিউনিকেট করবার চেষ্টা করেনি, এবং তাকে আমি কোনোভাবেই মানে ছাড়াতে পারিনি আর কি। হ্যাঁ, তো এই কেসটাকে তুমি বলতে পারো আর রাত বিরেতে এখনো, মানে সেটা সুজয়ের মা বাবা অত বুঝতে পারেন না, কিন্তু সুজয় বুঝতে পারে
যে তার ঘরে অরিজিৎ আসে, এসে চেয়ার টেনে বসে, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, ওর যখন শরীর টরীর খারাপ হয় তখন অরিজিৎ ওর পাশে থাকে। এই সবই কিন্তু অরিজিৎ করে, এবং নানান রকম প্রবলেম হলে পরেও সেইখান থেকে অরিজিৎই কিন্তু ওকে বাঁচায়। হ্যাঁ, কিন্তু ওর প্রোগ্রেসটা, মানে ও যে লাইফে একটু সেটেল করবে, একটু আনন্দ ফুর্তিতে থাকবে, এই ব্যাপারটা অরিজিৎ একেবারেই সহ্য করতে পারে। মানে খুবই পজিটিভ ওকে নিয়ে, প্রচন্ড রকম পজিটিভ। মানে এটা কোনোভাবে মানে জিনিসটা সলভ করা যায়নি, সলভ করা যায়নি। এবং একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম আমার মেডিটেশনের মাধ্যমে, সেটা হচ্ছে অরিজিতের স্পিরিটটা আর সুজয়ের শরীরের মধ্যে যে স্পিরিটটা রয়েছে, এদেরকে বলা হচ্ছে টুইন ফ্লেম। বুঝতে পেরেছো? টুইন ফ্লেম। আচ্ছা, টুইন ফ্লেমের কনসেপ্টটা জানো? মানে খুব পরিষ্কার ভাবে জানি না, কি বলো তো ব্যাপারটা। টুইন ফ্লেম মানে হচ্ছে, দেখো আমাদের শরীরের তো একটা আছে, মানে একটা সিমেট্রিক্যাল ফিগার, তো এবার ইড়া পিঙ্গলার একটা ব্যাপার আছে, ডিভাইন মেল ডিভাইন ফিমেল। এইবার একটা স্পিরিট যখন দেহ পায় তখন নর্মালি কি হয়, একটা দেহ সে জন্ম নিচ্ছে, তার মধ্যে গিয়ে একটা স্পিরিট প্রবেশ করলো, সে পৃথিবীর আলো দেখলো। এবার অনেক ক্ষেত্রে কি হয়, একটা স্পিরিটেরও এরকম ডিভাইন মেল ডিভাইন ফিমেল বলে একটা ব্যাপার থাকে। এইবার একটা স্পিরিট একটা দেহের মধ্যে গিয়ে না ঢুকে সেই স্পিরিটটা যখন স্প্লিট আপ হয়ে যায়, হয়ে দুটো আলাদা আলাদা শরীরে, মানে একই স্পিরিটের দুটো ভাগ দুটো আলাদা শরীরে যখন ঢোকে, তখন সেটাকে বলা হয় টুইন ফ্লেম। আচ্ছা আচ্ছা। এবার এই টুইন ফ্লেম হলে তাদের কিন্তু প্রচন্ড রকমের কষ্ট, ঠিক আছে? এবার এই যে মানে সুজয় এবং অরিজিতের আত্মা, সেটা মানে সুজয়ের দেহের মধ্যে যে আত্মাটা রয়েছে আর অরিজিতের আত্মা, দুটোই কিন্তু সেম, কিন্তু দুটো আলাদা দেহে প্রবেশ করেছে। তাই জন্য অরিজিৎ ওর প্রতি এইরকম পজিটিভ। এবার সুজয়ের যখন ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, সুজয়ের আত্মা যখন দেহ ছেড়ে বেরোবে, তখন এদের পুনর্মিলন ঘটবে, ও সেইটার অপেক্ষায় আছে। টুইন ফ্লেম যেটা রয়েছে কনসেপ্টটা, এটা জেন্ডার স্পেসিফিক না, মানে সেম জেন্ডারেরও হতে পারে না, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, দুজন ছেলে বন্ধু তারা টুইন ফ্লেম হতে পারে, মা ছেলে টুইন ফ্লেম হতে পারে, মা মেয়ে টুইন ফ্লেম হতে পারে, বাবা মেয়ে টুইন ফ্লেম হতে পারে, আবার হাজবেন্ড ওয়াইফও হতে পারে। এটা স্পেসিফিক্যালি বলা যাবে না যে একজন ছেলেই হবে একজন মেয়ে হবে। খুব ইন্টারেস্টিং কনসেপ্টটা। মারাত্মক। যাই হোক দেবদীপদা, খুব ভালো লাগলো আজকে কথা বলে, আজকের এই ঘটনা শুনে। আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কৌস্তবের আড্ডাতে। তখনের যে ঘটনাটা আমি কিছুটা শুনেছি তোমার থেকে, কিছুটা জেনেছি, সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। চলো দেখা হচ্ছে তাহলে, টেক কেয়ার। ঠিক আছে, ওকে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, আপনার ঘটনাটি ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। এবং হ্যাঁ, আপনারা যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডিটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট অ্যান্ড বি আ পার্ট অফ কিউরিও ফাইট ফ্যামিলি। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং।
a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে